কম্পিউটারটা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় আবাতাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা যে যেখানে আছো, যেখান থেকে এই অনলাইন লাইভ ক্লাসে আছো, সুস্থ আছো ও ভালো আছো। আল্লাহ তোমাদের সুস্থ রাখো এই কামনাই করছি। আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় আলোচনা করছিলাম, কোষ ও এর গঠন। এই অধ্যায় থেকে ইতিপূর্বে 3টি পাঠ তোমাদের পড়ানো হয়েছে। প্রথম পাঠ ছিল কোষ সম্পর্কে, দ্বিতীয় পাঠ ছিল উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য, তৃতীয় পাঠ ছিল একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন সম্পর্কে। আজ আমি তোমাদেরকে 4 নম্বর পাঠ পড়াতে যাচ্ছি, যেটির বিষয় হলো কোষ প্রাচীর। এর ইংরেজি শব্দ হলো সেল ওয়াল। সেল ওয়াল। আমি তোমাদের যখন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য পড়িয়েছিলাম, তখন তোমাদের বলেছিলাম যে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে না। এ থেকেই তোমরা বুঝতে পারছো, বা আবারও আজকে বলছি, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। তো যাক, আমরা এখন উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের সংজ্ঞাটি জেনে নিই। সংজ্ঞাটা আমরা বিভিন্ন বই থেকে বিভিন্নভাবে বলতে পারি, তবে একটি সংজ্ঞা আমি বলছি, যেটা হলো উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে অপেক্ষাকৃত পুরু, দৃঢ়, স্থিতিস্থাপক জড়, প্রধানত জটিল শর্করা দ্বারা গঠিত এবং রক্ষণ কাজের সাথে যুক্ত যে আবরণ, তাকে কোষ প্রাচীর বা সেল ওয়াল বলে। আমি বিষয়টি বোধহয় তোমাদের পরিষ্কার করতে পারছি যে কোষ যে আছে, কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত এক ধরনের পদার্থ, যার নাম হলো সেলুলোজ। এটা নির্জীব পদার্থ। এখান থেকে একটা পুরু এবং স্থিতিস্থাপক জটিল পদার্থ, যেটা কোষকে রক্ষণাবেক্ষণ করে, এই ধরনের যে পদার্থটা আবরণ তৈরি করে, তাকে কোষ প্রাচীর বলে। এখন এই কোষ প্রাচীরের আবিষ্কার। প্রথম ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম যে কোষ 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক নামে একজন ইংরেজ বিজ্ঞানী আবিষ্কার করেন। এই ইংরেজ বিজ্ঞানী
রবার্ট হুক সর্বপ্রথম কোষ প্রাচীর শব্দটি ব্যবহার করেন এবং কোষ প্রাচীর আবিষ্কার করেন। তাহলে আমরা বলতে পারি 1665 সাল রবার্ট হুক। এখন কোষ প্রাচীরের গঠন সম্পর্কে আমরা আলোচনা। এই কোষ প্রাচীরের গঠনটিকে বর্ণনার সুবিধার্থে আমরা দুভাগে ভাগ করতে পারি। যার প্রথম গঠন যদি বলি গঠন, এটাকে স্ট্রাকচার অফ সেল। স্ট্রাকচার অফ সেল ওয়াল, কোষ প্রাচীরের গঠন। তো প্রথম যে গঠনটি এটা হলো ভৌত গঠন। এই ভৌত গঠন আলোচনা করতে গেলে কোষ প্রাচীরের মধ্যে আমরা তিনটি স্তর বা তিনটি প্রাচীর পেতে পারি। এটা আমি তোমাদের ছবির মাধ্যমে যদি দেখাই তাহলে এরকম। এভাবে যদি একটি স্তর ধরি, প্রথমে এটাকে বলা যেতে পারে মধ্য পর্দা, অথবা আরেকটি নাম আছে, এটাকে বলা হয় মধ্য ল্যামেলা। মধ্য পর্দা বা মধ্য ল্যামেলা, এটা হেমিসেলুলোজ প্যাকটিন জাতীয় ভেসিকল মিলিতভাবে পর্দাটি গঠন করে। হেমিসেলুলোজ ও প্যাকটিন জাতীয় ভেসিকল, এটা দিয়ে এই মধ্য পর্দাটি তৈরি হয়ে থাকে। এটা আবার একটি স্তর দ্বারা আবৃত থাকে, যেটাকে আমরা প্রথমত প্রাইমারি এই যে একটা স্তর, এই স্তরের নাম হলো প্রাইমারি অথবা প্রাথমিক। প্রাচীর মধ্যখানে যেটা থাকলো এটা হলো মধ্য পর্দা বা মধ্য ল্যামেলা, তারপরে যেটা হলো এটা প্রাইমারি বা প্রাথমিক প্রাচীর। এটা প্রোটোপ্লাজমের মধ্যে সেলুলোজ থেকে নিঃসৃত হয়ে মধ্য ল্যামেলার উপর জমা হয়ে যে আস্তরণটি সৃষ্টি করে সেটারই নাম হলো
প্রাইমারি বা প্রাথমিক প্রাচীর। এরপরে আরেকটি স্তর যেটাকে বলা হয় সেকেন্ডারি বা গৌণ প্রাচীর। সেকেন্ডারি অথবা গৌণ প্রাচীর। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে বাইরে অর্থাৎ সেকেন্ডারি প্রাচীরের ভিতরে আরেকটি স্তর হতে পারে, সেটাকে বলা হয় টারসিয়ারি। এটা কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, আবার নাও হতে পারে। সেটাকে বলবো আমরা সর্বোচ্চ বা টারসিয়ারি প্রাচীর। আর এই যে মধ্য লেমেলা আছে, মধ্য লেমেলার এই জায়গাতে একটি পর্দা আছে যেটার নাম হলো পিট মেমব্রেন। পিট মেমব্রেন। আর এখানে আমরা একটি গর্তের মতো মধ্য পর্দার উপরের মাঝে সরু নলাকার যে গর্ত থাকে এটাকে বলা হয় ইংরেজিতে পিট অথবা কূপ, বাংলায় হলো কূপ। আর এই পিটের মধ্যখানে যে পাতলা আবরণটি থাকে সেটার নাম হলো পিট মেমব্রেন। এবং দুটো কোষের মধ্যে কোষ প্রাচীর মুখোমুখি দুটো যখন পিট বা কূপ থাকে সেটাকে বলা হয় পিট পেয়ার, অর্থাৎ এক জোড়া। একটি কোষের একটি কূপ, অপর কোষের আর একটি কূপ, দুটো কূপ মুখোমুখি হলে দুটোই এক জোড়া হয়, সেক্ষেত্রে এটাকে পিট পেয়ার অর্থাৎ জোড়া কূপ বলে, পিট মেমব্রেন। তো এই গেল মোটামুটি কোষ প্রাচীরের ভৌত গঠন। এখন আমরা যদি রাসায়নিক গঠন সম্পর্কে আলোচনা করি তাহলে কি দেখতে পাবো? প্রথম সংজ্ঞা যে আমি বলছিলাম, সংজ্ঞাতে বলছিলাম যে প্লাজমা মেমব্রেনের বাইরে প্রোটোপ্লাজম নিঃসৃত সেলুলোজ নামক যে নির্জীব স্তরটা থাকে সেটাই। তাহলে এই রাসায়নিক গঠন আমরা যখন পড়বো, আমরা কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, সেক্ষেত্রে আমরা তখন বলবো যে এই প্রধান উপাদান, কোষ প্রাচীরের প্রধান যে উপাদান সেটা হলো সেলুলোজ। আর সেলুলোজটা হলো একটি পলিস্যাকারাইড বা একটি নিষ্ক্রিয় পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ বা চিনির অসংখ্য অণু নিয়ে গঠিত। তোমরা আগের ক্লাসে অর্থাৎ নবম দশম শ্রেণীতে পড়ে আসছো যে এখানে আমি বলছিলাম 6 কার্বন বিশিষ্ট, অর্থাৎ গ্লুকোজ নামে একটা পদার্থ তোমরা পড়ে এসেছো। গ্লুকোজ যার সংকেত ছিল C6H12O6, এটা হলো গ্লুকোজ। তোমরা এখানে দেখতে পাচ্ছ কার্বনের সংখ্যা আছে 6টি। এইরকম 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ চিনির অসংখ্য অণু নিয়ে গঠিত, সেটার নাম হলো সেলুলোজ। এটা মোটামুটি
3000 অণুর পলিমার নিয়ে গঠিত। 3000 অণুর পলিমার নিয়ে গঠিত। এই সেলুলোজের ক্ষেত্রে আর একটি গঠন, রাসায়নিক গঠন আছে, যেটা সেটা হলো যে 100টি সেলুলোজ, 100টি সেলুলোজ একত্রে নির্দিষ্টভাবে মিলিত হয়ে গঠিত করে একটি মাইসেলি। হলো মাইসেলি। যেমন ধরা যাক এটা একটি সেলুলোজ, এইরকম ধরনের 100টি সেলুলোজ একসাথে শৃঙ্খলবদ্ধ হয়ে এর সংখ্যা থাকবে 100। 100 সংখ্যা যদি হয় সেলুলোজের, সেটার নাম হবে মাইসেলি। আবার বলা হয়েছে 20টি মাইসেলি, 20টি মাইসেলি একত্রিত হয়ে এটা হয় মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল, মাইক্রোফাইব্রিল। তাহলে 20টি মাইসেলি, 100টি সেলুলোজ একত্রে হয়ে হলো একটি মাইসেলি, আবার 20টি মাইসেলি মিলে হলো একটি ফাইব্রিল। এখানে আবার 250 বা অনেকগুলো, 50 বা তার অধিক মাইক্রোফাইব্রিল মিলে একটি মাইক্রোফাইব্রিল তন্তু গঠন করে, মাইক্রোফাইব্রিল তন্তু গঠন করে। তাহলে যেটুকু পড়লাম এর মধ্যে আমি তোমাদের বুঝাতে পেরেছি কিনা জানি না, তো আশা করব তোমরা মনোযোগ সহকারে আরেকবার এটা আমি তোমাদের বলছি, তোমরা শুনবে, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। সংজ্ঞা বললাম যে উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে প্রোটোপ্লাজম নিঃসৃত সেলুলোজ নামক নির্জীব স্তরের অপেক্ষাকৃত পুরু, দৃঢ়, স্থিতিস্থাপক জড়, প্রধানত জটিল শর্করা দ্বারা গঠিত রক্ষণ কাজের সাথে যুক্ত আবরণকে সেল বলে। এটি 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক আবিষ্কার করেন। আর ভৌত গঠন হিসাবে আমি তোমাদের পড়ালাম, ভৌত গঠনের 3টি স্তর রয়েছে বা 3টি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ের নাম হলো মধ্য পর্দা বা লেমিলা, যেটা হেমোসেলুলোজ পেকটিন জাতীয় ভেসিকল মিলে গঠিত হয়। 2 নম্বরে বললাম প্রাইমারি বা প্রাথমিক প্রাচীর, যেটা প্রোটোপ্লাজম থেকে সেলুলোজে নিঃসৃত হয়ে মধ্য লেমেলার উপর জমে আস্তরণ তৈরি করেছে, সেটির নাম হলো প্রাইমারি বা প্রাথমিক প্রাচীর। 3 নম্বরে বলছি সেকেন্ডারি বা গৌণ প্রাচীর। প্রাথমিক কোষ প্রাচীরের উপরে ক্রমাগত স্তরে স্তরে সেলুলোজ গুলো জমা হয়ে যেটি তৈরি হয় সেটির নাম হলো সেকেন্ডারি গঠন। এছাড়াও আরেকটি গঠন থাকতে পারে যেটাকে বলা হয় টারসিয়ারি গঠন। মধ্যখানে একটু ফাঁকা গর্তের মতো যে অংশটি থাকে সেটিকে বলা হয় কূপ। পাশাপাশি 2টি কূপ অবস্থান করলে এটিকে বলা হয় পিট পেয়ার বা একজোড়া কূপ। আর পাতলা মধ্যখানে যে আবরণ থাকে এটির নাম হলো পিট মেমব্রেন। রাসায়নিক গঠনের বেলায় বললাম যে কোষ প্রাচীর তোমরা জানলা যে সেলুলোজ দ্বারা গঠিত হয়। এটি একটি পলিস্যাকারাইড বা একটি নিষ্ক্রিয় পলিস্যাকারাইড, যেটাতে 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ চিনির অসংখ্য অণু নিয়ে গঠিত হতে পারে, অথবা 3000 অণুর পলিমার নিয়ে এটি গঠিত হতে পারে। আর 100টি সেলুলোজ মিলে হয় একটি মাইসেলি, আর 20টি মাইসেলি মিলে হয় একটি ফাইব্রিল, 250 বা তার অধিক মাইক্রোফাইব্রিল মিলে গঠন করে তন্তু। এবার আমরা পড়ব কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীরের
কাজ। কোষ প্রাচীরের কাজ ১ নম্বর হলো, যদি বলি ১ নম্বর, এটা হলো কোষের দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ কোষটাকে শক্ত হওয়ার কাজে সহযোগিতা করে। কোষের দৃঢ়তা প্রদান করে। ২ নম্বরে হলো, এটা কোষের সঠিক যে আকার, আকৃতি বা কাঠামো, এটা বজায় রাখতে সহায়তা করে। তাহলে আকার, আকৃতি এবং কাঠামো প্রদান করে। ৩ নম্বর হলো প্রোটোপ্লাজমের বাইরে আবৃত করে রক্ষা করে। প্রোটোপ্লাজমকে রক্ষা করে। ৪ নম্বর বলা যেতে পারে, এটা প্রোটোপ্লাজমের মাধ্যমে সন্নিহিত কোষের সাথে যোগাযোগ রক্ষা করে। একটা কোষের সাথে আর একটা কোষের যে সংযোগ থাকে, এটা প্রোটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা করে। যোগাযোগ রক্ষা করে। ৫ নম্বর যদি বলি আমরা, বিভিন্ন পদার্থ কোষে প্রবেশের যে হয়ে থাকে, এটা যাওয়া আসাটা নিয়ন্ত্রণ করে। একটা কোষ থেকে আর একটা কোষের মধ্যে বিভিন্ন পদার্থ পরিবহনের সহায়তা করে। এই হলো কোষ প্রাচীরের কাজ। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ। যদি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় বা জানার প্রয়োজন হয়, পরের ক্লাসে তোমরা লাইনে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের যথাসাধ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের প্রথম অধ্যায়ের পার্ট ৪ এখানেই সমাপ্ত করা যেতে পারে, এবং আগামী যে ক্লাসটি হবে সেটা থেকে আমি তোমাদের বাড়ির কাজ হিসাবে একটু বলতে চাই যে বাড়িতে তোমরা এটা পড়বে, যেটা আমরা আগামী ক্লাসে পড়ব। উদ্ভিদ কোষেরই আরেকটি অনন্য বৈশিষ্ট্য হিসাবে অঙ্গ, যেটাকে বলা হয় প্লাস্টিড। এটি একটি কোষের সাইটোপ্লাজমের অঙ্গাণু। এই সাইটোপ্লাজমের অঙ্গাণু হিসাবে আমরা আগামী ক্লাসে প্লাস্টিডের গঠন, কাজ ও ইত্যাদি বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তোমরা বাসায় এই প্লাস্টিড সম্পর্কে একটু পড়ালেখা করতে পারো। আজ এ পর্যন্তই। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।